আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে জটিল রোগের চিকিৎসা নিজের কিংবা পরিবারের অন্য কারো, এছাড়া পড়াশোনা, চাকরি কিংবা ট্যুরিস্ট হিসেবে বিদেশে যাওয়ার জন্য জীবনে প্রথমবার বিমানে চড়তে যাচ্ছেন, কিন্তু আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকায় মনের ভিতরে ভয় ও জিজ্ঞাসা। কি ফর্মালিটিস বিমানবন্দরে রক্ষা করতে হয়, কিভাবে বিমানে ওঠার আগে চেক ইন বা বোর্ডিং পাস নিতে হয়, ইমিগ্রেশন কিভাবে পার হতে হয়, কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আপনার লাগেজ বা ব্যাগেজে কতটুকু মালামাল বা জিনিসপত্র নিতে পারবেন, কোন কোন জিনিসগুলো আপনার লাগেজ বা ব্যাগেজে নিয়ে বিমানে চড়া নিষেধ। আজকে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সিএমসি হসপিটাল বেলোরে কিভাবে যাবেন, এই যাত্রাপথে বিমানে চড়ার কি সমস্ত খুঁটিনাটি বিষয়গুলা আপনাকে ফেস করতে হয় তা আমি সচক্ষে উদাহরণসহ আপনাদের দেখাবো এবং বিমানে চড়ার রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি বিমানে চড়ার আগে পরের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সচক্ষে দেখাবো, তাই ভিডিওটি একটু দৈর্ঘ্য হবে। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার এই ভিডিও দেখে আপনার আনন্দময় একটি বিমান জার্নি হবে আশা করি। তাই শুরু করার আগে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। পাখির মতো আকাশে বাসা এটি একটি এক্সাইটিং ব্যাপার, তবে সেটি যদি হয় জীবনে প্রথমবার, তখন সেই এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ হয়ে যায়। সাথে এই এক্সাইটমেন্টকে ঘিরে ভয়ও লাগে। আজকে এই ভিডিওতে যারা জীবনে প্রথমবার বিমানে চড়বেন বা প্রথম অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন, তাদের এই ভয় কাটিয়ে ওঠার জন্য এই পুরো ভিডিওটি আমি তৈরি করেছি। প্রথমে আমি কথা বলবো ঢাকা বিমানবন্দরের ফর্মালিটিস নিয়ে। বিমানে যারা কখনই চড়েননি কিংবা কখনই এয়ারপোর্টে যাননি, কিন্তু নিজের কিংবা পরিবারের কেউ অসুস্থ, তাকে নিয়ে যেতে হবে বিমানে চড়ে, তাদের মনের ভিতরে নানা ধরনের প্রশ্ন থাকে। আমি বিমানে কিভাবে চড়ব, এয়ারপোর্টে ফর্মালিটিসগুলো কি, কোথায় গিয়ে কি করতে হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, সব প্রশ্নের উত্তর ও মন থেকে সব ভয় সংশয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটির প্রথম ধাপ হলো ডিপার্চার, অর্থাৎ এয়ারপোর্টে যাওয়ার আগের দিন আপনি কি প্রস্তুতি নেবেন। যেই দিন আপনি এয়ারপোর্টে যাবেন, অর্থাৎ আপনার ফ্লাইট, তার আগের দিন আপনি যেই জিনিসগুলো চেক করবেন সেটা হলো ডকুমেন্টস চেকলিস্ট। ডকুমেন্ট চেকলিস্টে আপনার পাসপোর্ট থাকতে হবে এবং অবশ্যই আপনার মেডিকেল ভিসা আছে বলেই আপনি সিএমসি হসপিটালে যাচ্ছেন, বা যদি আপনি চাকরি কিংবা পড়াশোনা করার জন্য গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সেই রিলেটেড, ট্যুরিস্ট হলে ট্যুরিস্ট ভিসা আছে। এরপর বিমানে চড়ার জন্য নির্দিষ্ট এয়ারলাইন্সের টিকিটটি সঙ্গে নিতে হবে, তবে অবশ্যই সেটার একটা প্রিন্ট কপি নিয়ে যাবেন, তবে মোবাইলে থাকলেও চলবে। আমি সাজেস্ট করব সাথে একটা প্রিন্ট কপি নিয়ে গেলে ভালো হয়। যেহেতু আমি ইন্ডিয়াতে যাব, তাই আমি ইউএস বাংলার একটি টিকিট কেটে নিয়েছিলাম। আমার টিকিটের মূল্য পড়েছিল 16,000 টাকা। তো আপনাদের বলে দেই, আপনার ভিসা হওয়ার পরপরই মিনিমাম 15 দিন বা 1 মাস পূর্বেই টিকিটটা কেটে নেবেন। সেক্ষেত্রে টিকিটের মূল্য পড়বে 15,000 থেকে 20,000 টাকার মধ্যে। যেহেতু আপনি চিকিৎসার জন্য যাচ্ছেন, তাই অবশ্যই মনে রাখবেন আপনার চিকিৎসার সমস্ত কাগজপত্র সঙ্গে নিতে বলবেন না। এরপর হচ্ছে, যেহেতু ভারতে যাচ্ছেন চিকিৎসার জন্য, তাই সঙ্গে ডলার বা ইন্ডিয়ান মুদ্রা সঙ্গে নিয়ে নেবেন, যতটুকু লিমিট রয়েছে। এছাড়া বাকিটা ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডেও নিতে পারেন। এইসব ডকুমেন্টসগুলো একটা সেট ফটোকপি করে আপনি আপনার বাসায় রেখে যাবেন, আরেকটি সেট আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। মেইন বা অরিজিনাল কাগজপত্র তো আপনার সঙ্গে থাকছেই। এগুলো
একটা ফাইল আকারে নিয়ে যেতে পারেন। এরপর আপনার ব্যাগ বা লাগেজ গোছানোর পালা। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সহ সকল চিকিৎসার কাগজপত্র সহ ব্যাগ গুছিয়ে নেবেন। বিমানে চড়ার ক্ষেত্রে বিমানে 2 ধরনের ব্যাগ বহন করা যায়। একটিকে বলা হয় চেক ইন ব্যাগেজ, অন্যটিকে বলা হয় হ্যান্ড ব্যাগেজ। চেক ইন ব্যাগেজ মানে হচ্ছে যে ব্যাগটি আপনি এয়ার লাইসেন্সের কাউন্টারে দিবেন, ব্যাগেজ বা লাগেজটিকে তারা কনভেয়ার বেল্টের মাধ্যমে তারা সেটিকে এয়ারপোর্টের কার্গো ডিপার্টমেন্টে নিয়ে যাবে এবং সেটি কার্গো কম্পার্টমেন্টে রাখা হবে। এটিকে বলা হয় চেক ইন ব্যাগেজ। এটিতে আপনি আপনার কাপড় চোপড়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন। কিছু জিনিস আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আপনি এই চেক ইন ব্যাগেজটিতে কোনো ধরনের টাকা পয়সা ডলার রাখবেন না, কোনো মূল্যবান ডকুমেন্টস রাখবেন না, অথবা কোনো দামি জিনিসপত্র রাখবেন না। আর অবশ্যই কোনো ব্যাটারি, ল্যাপটপ, ক্যামেরা, পাওয়ার ব্যাংক এই ধরনের জিনিসপত্র আপনি চেক ইন ব্যাগেজ রাখবেন না। এই লাগেজে যদি আপনি এইসব জিনিসপত্র রাখেন অথবা ব্যাটারি রিলেটেড জিনিস রাখেন, তখন এটি কনভেয়ার বেল্টে যাওয়ার পর এটিকে আবার তারা ফিরিয়ে দিবে। এবং ব্যাটারি রিলেটেড এই ধরনের ইলেকট্রনিক জিনিস কোনো কিছু থাকে, সেটা আপনার অবশ্যই বের করে রাখতে হবে। কারণ এই ধরনের ফ্লেমেবল জিনিস বা এক্সপ্লোসিভ জিনিস যদি কার্গো ডিপার্টমেন্টে রাখেন, কোনো কারণে যদি এটি এক্সপ্লোড করে বা ব্লাস্ট হয়, তখন প্লেনে আগুন ধরে যেতে পারে। এই জন্য চেক ইন ব্যাগেজে এই ধরনের জিনিস রাখা যাবে না। এরপর আসি হ্যান্ডব্যাগ। আপনি যে ব্যাগটি চেক ইনে দিয়ে দিলেন সেটি চলে গেল, আপনার সাথে একটি ছোট্ট হ্যান্ডব্যাগ রাখতে। এই হ্যান্ডব্যাগটি আপনি আপনার সাথে রাখবেন। এটি ক্যারি করে প্লেনে নিয়ে যেতে পারবেন। যে সিটে বসবেন এর উপরে রাখতে পারবেন। তো এই হ্যান্ডব্যাগে আপনি কি কি জিনিস রাখবেন না, সেগুলো হলো কোনো ধরনের ছুরি কাঁচি রাখবেন না, কোনো ধরনের লিকুইড পদার্থ রাখবেন না, গ্যাস লাইটার রাখবেন না, বন্দুক, কোনো ধরনের খাবার যেটাতে দুর্গন্ধ ছড়ায়, যেমন শুটকি মাছ এ জাতীয় খাবার অথবা কাঁঠাল, এই ধরনের কোনো খাবার আপনি হ্যান্ডব্যাগে নেবেন না। কারণ এই ধরনের জিনিসপত্র যদি আপনি নিয়ে যান, এগুলোকে হার্মেবল বা ডেঞ্জারাস গুডস হিসেবে কাউন্ট করা হয়। এগুলো নিয়ে আপনি যদি ভিতরে ঢুকেন, হয়তো কোনো ধরনের ইনসিডেন্টস বা অকারেন্স আপনি করতে পারেন। তো এই ধরনের ডেঞ্জারাস গুডস বা লিকুইড এক্সপ্লোসিভ জিনিসপত্র হ্যান্ডব্যাগে নিতে পারবেন না। সুতরাং এইসব জিনিস নিতে হলে চেক ইন ব্যাগেজে দিয়ে দিবেন। ব্যাগ গুছানোর পর আমাদের 2টি ব্যাগ হয়ে গেল, একটি চেক ইন ব্যাগ, অন্যটি হ্যান্ড ব্যাগ। তো এখানে কত কেজি আপনি ওয়েট নিতে পারবেন তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যান্ড ব্যাগ যেটি, সেটাতে ম্যাক্সিমাম 7 কেজি নেওয়া যায়। আপনি হ্যান্ড ব্যাগে জিনিসপত্র ঢুকানোর সময় খেয়াল করবেন যাতে 7 কেজির বেশি না হয়। আর যেটি চেক ইন ব্যাগেজ বা লাগেজ, সেটি আপনার এয়ার লাইসেন্সের টিকেট বা টাইপ অনুযায়ী 30 থেকে 35 কেজি বা 40 কেজি আপনি ওয়েট বহন করতে পারবেন। এই ওয়েট আপনি কত কেজির আপনি ব্যাগেজ বহন করতে পারবেন সেটি আপনার টিকিটে লেখা থাকবে, কত কেজি পর্যন্ত আপনি বহন করতে পারবেন। তবে আমার পরামর্শ, চেক ইন ব্যাগেজটি 30 কেজির নিচে রাখবেন। যদি 30 কেজির বেশি হয়, তখন আপনাকে বাড়তি ঝামেলা পোহাতে হবে এবং বাড়তি টাকা তো পে করতেই হবে। সুতরাং ব্যাগেজের ক্ষেত্রে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আপনি যেই এয়ারলাইন্সের টিকিট কেটেছেন, সেই টিকিটে কত কেজি অ্যালাউ করে তা জেনে নেবেন। তো এখন ব্যাগেজ গোছানোর শেষ, অর্থাৎ আগের দিনের কাজকর্ম শেষ। এখন যেই দিন আপনি এয়ারপোর্টে যাবেন, অর্থাৎ ফ্লাইটে যাবেন, সেই দিন এয়ারপোর্টে যাওয়ার সময় আপনি যে টিকিট কেটেছেন সেই টিকিটের গায়ে ডিপার্চার টাইম উল্লেখ থাকবে। সেই টাইমের মিনিমাম 3 থেকে
4 ঘন্টা আগে রওনা দিবেন। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট হলে সেটা 1-1.5 ঘন্টা আগে গেলেও এয়ারপোর্টে সমস্যা হয় না। তাই যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই 3-4 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তাই আপনি যদি ঢাকার ভেতরে বসবাস করেন বা ঢাকার বাইরে থেকে আসেন, খেয়াল রাখবেন যাতে আপনার টিকেটের গায়ে লেখা ডিপার্চার টাইম থেকে 3-4 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকে। ঢাকা শাহজালাল এয়ারপোর্টে পৌঁছে আপনি সোজা দোতলায় গিয়ে ভিতরে প্রবেশ করার যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেখানে অনেকগুলো গেট রয়েছে। যে কোনো একটি গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার সময় সেখানে থাকা পুলিশ থাকবে, তারা আপনাকে জিজ্ঞেস করবে কোন দেশে যাবেন, আপনার টিকিট দেখতে চাইবে। তো আপনি হাতে শুধু তখন পাসপোর্ট এবং প্রিন্টেড টিকিটটি রাখবেন, তাদেরকে দেখাবেন, তারপর তারা আপনাকে এন্ট্রি করতে দিবে। এন্ট্রি করার পর আপনার ব্যাগেজগুলো সব স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে নেবে। এরপর আপনি এয়ারপোর্টে প্রবেশ করে ফেললেন। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পর আপনার প্রধান কাজ হচ্ছে আপনি যে এয়ার লাইসেন্সের টিকিট কেটেছেন সেই এয়ার লাইসেন্সের কাউন্টার খুঁজে বের করা, যেখানে গিয়ে আপনার পাসপোর্ট এবং টিকিটটি দিয়ে আপনার বোর্ডিং পাসটি কালেক্ট করবেন। তো আপনার যাবতীয় জিনিসপত্র সহ যে ব্যাগেজটি রয়েছে সেগুলো তাদের কাউন্টারে জমা দিতে হবে। যদি আপনি নির্ধারিত সময়ের আগে গিয়ে এয়ারপোর্টে পৌঁছে যান, তাহলে ভিতরে গিয়ে এয়ারপোর্টের এয়ার লাইসেন্সের বোর্ডিং পাসের কাউন্টারের কাছাকাছি জায়গায় বসে অপেক্ষা করবেন যতক্ষণ না তাদের এয়ার লাইসেন্সের বোর্ডিং কাউন্টার ওপেন না হয়, ততক্ষণ এর আশেপাশে ওয়েট করতে পারবেন। যখন বোর্ডিং পাসের কাউন্টার ওপেন হবে তখন আপনি লাইনে অন্যান্য যাত্রীদের সাথে দাঁড়িয়ে যাবেন। লাইনে দাঁড়ানোর পর সেই কাউন্টারের কাছে যাবেন, সেখানে আপনি আপনার পাসপোর্ট টিকিট জমা দিলেন, তারা আপনাকে বোর্ডিং পাস দিবে এবং আপনার লাগেজটি যে আছে সেটা স্কেল ওয়েট করে কিনে করে কনভেয়ার বেল্টের মাধ্যমে সেটিকে এয়ারক্রাফটের পাঠিয়ে দিন। এখানে আমি আবারও বলে দিচ্ছি, আপনার হ্যান্ড লাগেজটি যদি ফ্লেমেবল কোনো জিনিসপত্র থাকে, বিশেষ করে ব্যাটারি জাতীয় পদার্থ থাকে, তা অবশ্যই খুলে বের করে রাখবেন, না হলে আপনাকে ব্যাগটি ফিরিয়ে দিবে এবং সেই দাহ্য পদার্থগুলোকে বের করে আবার জমা দিতে হবে। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যেসব জিনিস নিয়ে এয়ারপোর্টে অর্থাৎ বিমানের ভেতরে প্রবেশ করা নিষেধ। বিশেষ করে নিম্নমানের পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়া বিপজ্জনক। ভালো হয় ভালো কোম্পানির পাওয়ার ব্যাংক নিয়ে বিমানে উঠবেন। দাহ্য লিকুইড পদার্থ নিয়ে বিমানে ওঠা নিষেধ। আমি আগেও বলেছি কোন কোন জিনিস বহন করা বিপজ্জনক। ছুরি কাঁচি এসব নিয়ে উঠতে পারবেন না। এই বড় ব্যাগেজটি চেক ইন ব্যাগেজে টোকেন লাগিয়ে দিবে, যা টোকেন নাম্বার হিসেবে আপনার লাগেজের একটা পার্ট থাকবে, আরেকটি পার্ট আপনার বোর্ডিং পাসের সাথে লাগিয়ে দিবে। এরপর আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে। আপনার ব্যাগেজটি ওয়েট দেওয়ার পর যদি আপনার টিকিটে উল্লেখিত ওয়েটের চেয়ে বেশি হয়, তাহলে যেটুকু ওজন বেশি হবে সে বাড়তি ওয়েটের জন্য তারা চার্জ করবে, সেটা পে করতে হবে। তাই যাত্রার আগে অবশ্যই আপনার ব্যাগেজের ওয়েটটি চেক করে নেবেন যে কতটুকু লাগেজে ওয়েট অ্যালাউ আছে, তা কতটুকু আপনি ক্যারি করতে পারবেন সেটা অবশ্যই জেনে নেবেন। ব্যাগেজের কাজ কমপ্লিট হলে আপনাকে যে বোর্ডিং পাসটি দিবে সেখানে আপনার সব তথ্য দেওয়া থাকবে। বোর্ডিং পাসের দুইটি অংশ থাকে, ডান দিকে একটি অংশ, বাম দিকের একটি অংশ। বাম দিকের অংশটি যখন আপনি প্লেনে উঠবেন তখন তারা কেটে রেখে দিবে এবং ডান দিকের অংশটি নিয়ে বিমানের ভেতরে প্রবেশ করতে হবে। তো বোর্ডিং পাসটি খুব সাবধানে রাখবেন। উপরের অংশে বিমান কোথায় থেকে কোথায় যাচ্ছে তা উল্লেখ থাকবে এবং ফ্লাইট নাম্বারটি দেওয়া থাকবে, তারিখ থাকবে, ক্লাস থাকবে, সিট নম্বর দেওয়া থাকবে, আপনি প্লেনে কোন সিটে বসবেন তা উল্লেখ থাকবে। যেমন দেখছেন সিট নম্বর 22C, তো এই 22Cতেই আপনাকে বসতে হবে এবং বিমানে ওঠার জন্য গেট নম্বর দেওয়া থাকবে। অনেক সময় গেট নম্বর নাও থাকতে
পারে। যেই গেট দিয়ে বিমানে প্রবেশ করতে হবে সেটা বোর্ডিং পাস উল্লেখ থাকবে। তো বোর্ডিং পাস নিয়ে এখন ইমিগ্রেশনে গিয়ে আপনার কাগজপত্র দেখিয়ে বোর্ডিং পাসের যে গেট নম্বর উল্লেখ থাকবে সেই গেট দিয়ে বিমানে উঠবেন। এই সময় একটা কথা মনে রাখবেন, ইন্টারন্যাশনাল টাইমগুলো 24 ঘন্টা কাউন্ট করা হয়। যেমন 3:30 এটাকে বলা হয় 15:30 মিনিট। এইভাবেই বোর্ডিং টাইম বোর্ডিং পাসে লেখা থাকে, সেই টাইম অনুযায়ী বিমানে উঠতে হবে। বিমান ছেড়ে যাওয়ার টাইমকে বলা হয় ডিপার্চার টাইম, অর্থাৎ বিমান এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়ার সময়। তবে 30 মিনিট পূর্বে অবশ্যই আপনাকে বিমানের কাছের গেটে থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, বোর্ডিং পাসের নিচে লেখা আছে বোর্ডিং গেট উইল বি ক্লোজ 15 মিনিটস বিফোর ডিপার্চার, অর্থাৎ প্রস্থানের 15 মিনিট আগে বোর্ডিং গেট বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনাকে বোর্ডিং পাসে যে টাইম দেওয়া থাকবে তার 30 মিনিট পূর্বেই সেখানে উপস্থিত থাকতে হবে। এখানে যে সিট নাম্বারটি রয়েছে সেটা যদি পছন্দ না হয় বা আপনার উইন্ডো সিট নেওয়ার ইচ্ছা থাকে, যখনই আপনি বোর্ডিং পাস নেবেন তার আগেই কাউন্টারে যে এয়ার লাইসেন্সের লোক থাকবে তাকে বলে দিবেন যে আমি বিমানের উইন্ডো সিট নিতে চাচ্ছি। তখন তারা আপনাকে উইন্ডো সিট দিয়ে দিবে এবং তা না হলে কোনো র্যান্ডম সিট তারা দিয়ে দিতে পারে। যদি আপনি আগে থেকেই এটি না বলে দেন, নেওয়ার পর চলে যাবেন ইমিগ্রেশন পয়েন্টে। ইমিগ্রেশনে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট, বোর্ডিং পাস দেখতে চাইবে এবং আপনার ভিসা অনলাইনে চেক করবে। তারা জিজ্ঞেস করতে পারে কোথায় যাবেন। যেহেতু মেডিকেল ভিসায় যাচ্ছেন তাহলে আপনি সিএমসি হসপিটালে যাচ্ছেন বেলোরে, সেই সিএমসি হসপিটালে বেলোরে সেই চিকিৎসার কথা বলবেন এবং হসপিটালের নাম বলবেন। যেহেতু আমি হসপিটালে যাচ্ছি তাই হসপিটালের কথাই বললাম। যদি আপনি চাকরি বা পড়াশোনা বা ট্যুরিস্ট হিসাবে যান তাহলে আপনি সেই কথাই বলবেন। তবে ট্যুরিস্টের ক্ষেত্রে আলাদা একটু নিয়ম রয়েছে, সেটা তারা আপনার রিটার্ন টিকিট করেছেন কিনা সেটাও তারা চেক করবে। এই ইমিগ্রেশন অফিসার আপনার ভিসাটাকে অনলাইনে চেক করবে, ভিসা আসল না নকল যাচাই বাছাই করবে। সব কিছু চেক করার পর যদি ঠিক থাকে তাহলে আপনার পাসপোর্টে একটা সিল দিবে, এটা হলো ডিপার্চার সিল, এবং আপনার বোর্ডিং পাসও একটি সিল দিবে এবং আপনার একটি ফটো তুলে নেবে এবং আপনাকে আনুষঙ্গিক কিছু প্রশ্ন করতে পারে, সেগুলোর যথাযথ উত্তর দিবেন। যদি সেখানে ঠিকমতো ইমিগ্রেশন অফিসারের প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে কিন্তু আপনাকে তারা আটকিয়ে দিতে পারে। তবে বাংলাদেশে সাধারণত ইন্ডিয়াতে চিকিৎসা করাতে গেলে ভিসার কাগজপত্র সব ঠিক থাকলে সিল দিয়ে ছেড়ে দেয়। ইমিগ্রেশন থেকে তেমন কোনো বাড়তি ঝামেলা বা প্রশ্ন করে না। তো ইমিগ্রেশন থেকে যখন আপনি ক্লিয়ারেন্স পাবেন তখন সামনের দিকে চলে যাবেন, সেটা হলো ডিউটি ফ্রি জোন, অর্থাৎ বাংলাদেশের মানুষ সাধারণত সেখানে তেমন কোনো কিছু কেনাকাটা করে না। তবে বিদেশি প্যাসেঞ্জার হলে শুল্কমুক্ত সুবিধা হয়, ট্যাক্স ফ্রি জোন হয়, সেখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কম মূল্যে কিনতে পারে। এরপর আপনার পরবর্তী কাজ হলো সেখানে থাকা বড় স্ক্রিনে আপনার ফ্লাইটের নাম্বার এবং কোন গেট দিয়ে আপনি প্রবেশ করবেন অর্থাৎ বোর্ডিং জোনে প্রবেশ করবেন সেই নম্বর সময়সহ উল্লেখ থাকবে। তাই বোর্ডিং পাসে ফ্লাইটের নাম্বার এবং গেট নাম্বার মিলিয়ে চলে যাবেন সেই বরাবর। আমার গেট নাম্বার 71, তাই আমি চলে এলাম সেই গেটে। এই গেটে একটা বড় ধরনের সিকিউরিটি চেক হয়, সেখানে আপনার বেল্ট থেকে শুরু করে জুতা, ওয়ালেট, মোবাইল আলাদা আলাদা বক্সে রাখতে হয়। এখানে কোনো ধরনের লিকুইড এক্সপ্লোসিভ, পাওয়ার ব্যাংক অথবা গ্যাস লাইটার এই ধরনের কোনো কিছু রাখলে আলাদা আলাদা জুড়িতে রাখতে হবে, কারণ সব কিছুই এখানে চেক করা হয়। আপনার পার্সোনাল ক্যামেরা, ল্যাপটপ এসব যদিও থাকে তাহলে হ্যান্ডব্যাগে রাখবেন, এটাও সেখানে চেক করা হবে। তারপর আপনাকে বোর্ডিং জোনে প্রবেশ করানো হবে এবং বোর্ডিং জোনে আপনি বসতে পারবেন। সেখানে বসার জায়গা রয়েছে, সেখানে বসে অপেক্ষা করতে পারেন। তবে
হাতে সময় যদি বেশি থাকে, বোর্ডিং জোনে প্রবেশ করার পূর্বে এয়ারপোর্টে থাকা বিভিন্ন ব্যাংকের লাউঞ্জ সুবিধা রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ইউজারদের জন্য বিভিন্ন লাউঞ্জ সুবিধা থাকে। সেখানে আপনি চাইলে ফ্রিতে খাবার দাবারও খেয়ে নিতে পারেন। তো এখানে সময় কাটাতে পারেন এবং রিল্যাক্সে থাকতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার যে ডিপার্চার টাইম বোর্ডিং পাসে উল্লেখ রয়েছে সেটা 30 মিনিট পূর্বে অবশ্যই আপনাকে বোর্ডিং জোনে প্রবেশ করতে হবে। যেহেতু আপনার সিকিউরিটি চেক ইন শেষ, তাই লাইন ধরে গেট দিয়ে প্লেনে এন্ট্রি করবেন। এন্ট্রি করার সময় অনেক সময় এয়ার লাইসেন্সের কোম্পানি চেক করে আপনার হ্যান্ড লাগেজটি 7 কেজির মধ্যে রয়েছে কিনা তা চেক করে নেবে। আবার অনেক সময় অনেক এয়ারলাইন্স তা চেক করে না। তো যে স্কাই ব্রিজটি থাকবে সেটা দিয়ে অন্যান্য যাত্রীদের সাথে এয়ারক্রাফটে উঠে যায়। আপনার বোর্ডিং পাসে যে সিট নাম্বারটি রয়েছে তা দেখে প্লেনে থাকা কেবিন ক্রুরা আপনাকে বলে দিবে আপনার সিট কোন দিকে, সোজা, ডানে, বামে, সেটা তারা বলে দিবে। সেই মোতাবেক বরাবর গিয়ে আপনার সিটে আপনি বসবেন। অন্য সিটে ফাঁকা পেয়ে বসে যাবেন না, কারণ অন্য যাত্রী এসে আপনাকে উঠিয়ে দিতে পারে। তাই আপনার নির্ধারিত সিটে বসবেন। তো সিটে বসার আগে আপনার হাতে থাকা যে হ্যান্ড ব্যাগেজটি রয়েছে সেটা আপনি সিটের উপরে, অর্থাৎ আপনার মাথার উপরে সেখানে লাগেজ বা ব্যাগেজের জন্য জায়গা রয়েছে সেখানে রেখে দিবেন। যেমনটা বাসের সিটে বসার পর উপরে ব্যাগ রাখার যে জায়গা রয়েছে সেরকম আপনি বিমানেও ব্যাগ রাখতে পারবেন। সিটে বসার পর বিমানে কেবিন ক্রুরা ফ্লাইট চালু হওয়ার আগে বিভিন্ন ধরনের সেফটি মেজার ইনস্ট্রাকশন দিবে। যেসব নির্দেশনাগুলো ভালোভাবে খেয়াল করবেন এবং শুনবেন। কেবিন ক্রুরা বলে দিবে ইমার্জেন্সি ডোর কোথায় আছে, সিট বেল্ট কীভাবে লাগাতে হবে, কখন অক্সিজেন মাস্ক পরতে হবে ইত্যাদি। এরপর বিমানের পাইলট ঘোষণা দিবে যে এখনই ফ্লাইট চালু হবে, আপনারা সিট বেল্ট পরুন। আপনার উইন্ডো যদি বন্ধ থাকে তাহলে উইন্ডোর কভারটি উঠিয়ে দিবেন। আপনার পাশেই সেই জানালাটি খুলে রাখবেন। সর্বোপরি মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করে, এটি যেহেতু আপনার জীবনের প্রথম ফ্লাইট, সুতরাং আল্লাহর কথা স্মরণ করে টেক অফ করে ফেলবেন। প্লেন কিছুক্ষণ ফ্লাই করার পর নির্দিষ্ট কিছু উচ্চতায় ওঠার পর সিট বেল্টের একটি সাইন থাকবে। সেই সাইনটি যখন চলে যাবে তখন আপনি সেই সিট বেল্টটি খুলে রিল্যাক্সে আরাম করে বসবেন। প্লেন যখন একটি নির্দিষ্ট লেভেলে ফ্লাই করতে থাকবে তখন কেবিন ক্রুরা খাবার নিয়ে আসবে। সেখানে তারা খাবার পরিবেশনের সাথে সাথে কোমল পানীয়, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি পরিবেশন করবে। আপনি চাইলে ওয়াশরুমও ব্যবহার করতে পারেন। তবে প্লেনের ভিতরে কিছু কাজ করবেন না, যেখানে সেখানে অযথা কোনো সুইচ টিপাটিপি করবেন না। আর আপনার পাশে যদি ইমার্জেন্সি ডোর বা গেট থাকে সেটার কিছু হ্যান্ডেল থাকবে, বেল্ট থাকবে, সুইচ থাকবে, এসব জিনিস ধরাধরি বা হাতাহাতি করবেন না। এগুলো জরুরি কাজে ব্যবহার করা হয়। কিভাবে ইউজ করতে হবে তা কেবিন ক্রুরা বলে দিবে, প্রয়োজন হলে যাতে সেগুলো ব্যবহার করা যায়। তবে ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া সচরাচর এই সব জিনিস কাজে লাগে না। তবে প্লেনে কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট না ঘটলে এইসব ইমার্জেন্সি গেট খোলার কোনো প্রয়োজন হয় না। আর যতটুকু সম্ভব চুপচাপ বসে থাকবেন। বিমানে অনেক যাত্রী থাকে, এক একজন এক এক রকমের মন মানসিকতার হয়ে থাকে। তো আপনার পাশে থাকা যাত্রী যদি আপনার সাথে কথা বলতে আগ্রহী হয় তাহলেই আপনি কথা বলবেন, অন্যথায় অন্য যাত্রীদের বিরক্ত করবেন না। বিমানে থাকা কেবিন ক্রুরা প্লেন ল্যান্ড করার পূর্বে একটি অ্যারাইভাল ফর্ম দিবে। বিমানে বসেই আপনি সেটা পূরণ করে নিতে পারেন। তবে যদি বিমানে পূরণ নাও করতে পারেন, আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশনে যাওয়ার পূর্বেও সেটা পূরণ করতে পারবেন। আপনি যদি না বুঝেন আপনার পাশে থাকা যাত্রীর কাছ থেকেও হেল্প নিতে পারেন। ইমিগ্রেশন ফর্মটি পূরণ করার জন্য আগে পাসপোর্ট এবং বোর্ডিং পাস নিয়ে অ্যারাইভাল ফর্মটি পূরণ করতে হবে। তো অ্যারাইভাল ফর্মটিতে প্রথমে আপনার নাম লিখতে হবে, পুরুষ না মহিলা টিক দিবেন, জন্ম তারিখ
পাসপোর্টে লেখা আছে সেটা দেখে লিখে দিবেন। জাতীয়তা বাংলাদেশি হলে বাংলাদেশি লিখবেন, পাসপোর্ট নম্বর লিখবেন, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখবেন, তারপর ফ্লাইট নাম্বার যেটা আপনার বোর্ডিং পাসে লেখা আছে সেটা লিখবেন, বাংলাদেশের ঠিকানা, ভিসার নম্বর এবং ভিসার এক্সপায়ারি ডেট লিখবেন। ভিসার ধরন মেডিকেল হলে মেডিকেল লিখবেন, অন্য হলে ভ্রমণ উদ্দেশ্য হলে ভ্রমণ লিখবেন বা ট্যুরিস্ট লিখবেন, চিকিৎসার উদ্দেশ্য হলে চিকিৎসা লিখবেন। ইন্ডিয়ার কোথায় যাচ্ছেন সেখানকার নাম, ঠিকানা, হসপিটালের নাম লিখবেন। এরপর আপনি স্বাক্ষর করবেন, দিন, তারিখ ও বছর লিখে আজকের তারিখে সাইন করবেন। এই ফর্ম ফিল আপ করে পাসপোর্টের সাথে রেখে দিবেন। ইমিগ্রেশনে প্রবেশ করে সেটা পাসপোর্টের সাথে ইমিগ্রেশন অফিসারকে দিবেন। নির্দিষ্ট সময় পর যখন বিমানের পাইলট বলে দিবে আমরা এখন ল্যান্ডিং করব, আপনারা সিট বেল্টটি বেঁধে নিন। তাই ল্যান্ডিংয়ের সময় অবশ্যই সিট বেল্টটি বেঁধে নেবেন এবং উইন্ডোটি যদি বন্ধ থাকে তাহলে সেটা অবশ্যই খুলে দেবেন। প্লেন ল্যান্ড করার পর আপনার হ্যান্ড লাগেজটি নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে প্লেন থেকে বেরিয়ে যাবেন। এরপর বিমান থেকে কেবিন ক্রু বলে দিবে কত নম্বর বেল্টে আপনার চেক ইন লাগেজটি পাবেন। সে অনুযায়ী ডিপার্চার এরিয়াতে গিয়ে সেই নির্দিষ্ট কনভেয়ার বেল্টের সামনে ওয়েট করবেন আপনার লাগেজটির জন্য। কনভেয়ার বেল্টে যখন আপনার লাগেজটি আসবে তখন সেই লাগেজটি নিয়ে ডিপার্চার এরিয়া থেকে এক্সিট গেট দিয়ে এয়ারপোর্ট ত্যাগ করবেন। এটা হলো চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে বের হয়ে সামনে এগিয়ে গেলেই পেয়ে যাবেন ট্যাক্সিকে, সেখানে থেকে একটি ট্যাক্সি ভাড়া নিয়ে নেবেন। আর যদি আপনি খরচ বাঁচাতে চান তাহলে অন্য যাত্রীদের সাথে মিলে শেয়ারে বেলোরে চলে যেতে পারেন। চেন্নাই থেকে বেলোরে ট্যাক্সি ভাড়া পড়ে 2500 রুপি থেকে 3000 রুপি, একটু দামাদামি করে নেবেন। এছাড়া আপনি চাইলে বাসে ট্রেনেও যেতে পারেন। তো ট্যাক্সি ঠিক করে আমরা রওনা দিলাম। ট্যাক্সিতে করে যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, দ্রুত 125 থেকে 30 কিলোমিটার। যেহেতু প্রায় 3 ঘন্টার জার্নি, ড্রাইভার মাঝপথে ব্রেক দিবে, সেখানে চা, কফি, চা, নাস্তা প্রয়োজন অনুযায়ী খেয়ে নিতে পারেন। তারপর যাত্রা শুরু করে চলে যেতে পারবেন বেলোর সিটিতে। এখানে এসে প্রথম কাজটি হলো আপনার পছন্দসই একটা হোটেল বেছে নেওয়া। সিএমসি হসপিটালের আশেপাশে অনেক হোটেল রয়েছে যেখানে পাওয়া যায় 200 রুপি থেকে 1000 রুপির মধ্যে বাজেট ফ্রেন্ডলি অনেক হোটেল এবং লজ। তো সেখানে আপনার পছন্দ মতো একটা হোটেল বা লজে উঠে তারপর কাজটি হলো যে উদ্দেশ্যে এই বেলোর সিটিতে এসেছেন সেই সিএমসি হসপিটালের চিকিৎসা শুরু করা। তো চিকিৎসা শুরু করার পূর্বে অবশ্যই হাসপাতালে গিয়ে আগের দিন যদি পৌঁছে যান তাহলে একটু রেকি করে কোথায় কি আছে সেটা দেখে নেবেন। এরপর যেহেতু আপনার ডাক্তারের পূর্বের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন তাহলে এখন আপনার কাজ হলো শুধু হসপিটালের রেজিস্ট্রেশন করা। সেটা অবশ্যই সিলভার গেট বা 900B-তে গিয়ে যেহেতু প্রথম রোগী আপনার রেজিস্ট্রেশন করে একটি হসপিটালের কার্ড নিন। আর যদি অন্য ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান, বিশেষ করে প্রাইভেট ডাক্তার, তাহলে সিলভার গেটে গিয়ে আপনি ইমার্জেন্সি একটা অ্যাপয়েন্টমেন্ট কেটে নিতে পারবেন। সেটা নির্দিষ্ট ডাক্তারের শিডিউল অনুযায়ী আপনি চিকিৎসা সেবা গ্রহণ করবেন। এই হলো ঢাকা থেকে চেন্নাই বেলোরে বিমানে যাওয়ার যাত্রার সম্পূর্ণ A to Z বিবরণী। যারা নতুন জীবনে প্রথমবার বিমানে জার্নি করবেন তাদের এই ভিডিওটা দেখে আশা করি অনেক উপকারে আসবে। তাই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়া আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। তো সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।